প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমার দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের সামনে আসতে পেরে আমারও অনেক ভালো লাগছে। ঠিক আছে, শুরুতে কিছু কথা বলার প্রয়োজন মনে করছি, সেটা হচ্ছে বছরের শুরুতেই যদি তোমরা পরিকল্পনা মাফিক যদি পড়াশোনা শুরু করো, তাহলে কিন্তু সারা বছর আর তেমন কোনো সমস্যায় পড়তে হয় না। ঠিক আছে, শুরুতেই আমি বলছি পরিকল্পনা মাফিক যদি পড়াশোনা করো, প্রস্তুতি নেওয়ার জন্য যে কোনো ব্যাপারে যদি আমি একটা কাজ সম্পাদন করব, তার যদি একটা পূর্ব পরিকল্পনা থাকে, তাহলে তুমি দেখবে কাজটি সুচারুভাবে সুন্দরভাবে শেষ হয়। আর তোমরা যারা এখন দশম শ্রেণী, তোমরা মনে রাখতে হবে যে প্রথম থেকে তোমরা পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী, নিজেকে এসএসসি পরীক্ষার্থী হিসাবে তৈরি করে নিতে হবে। তাহলে শুরুতেই তোমাকে একটা পরিকল্পনা রাখতে হবে। পরিকল্পনা একটা সুন্দর একটা কথা আছে, পরি যোগ কল্পনা। পরি আকাশে উড়ে যাবে আর তোমার কল্পনাটা ভেসে বেড়াবে। ঠিক আছে, তো সুতরাং পরিকল্পনা ছাড়া যে কোনো কাজ কখনোই সুন্দরভাবে বাস্তবায়িত হবে না। তাহলে সবাইকে কি সুন্দরভাবে পরিকল্পনা নিয়ে রুটিন মাফিক পড়াশোনা শুরু করে দিতে হবে। তোমাদের শুরু থেকে আমি যেহেতু এখন তোমাদের ক্লাসে পড়াশোনা একটু চাপটা কম, আমি সবসময় দেখে আসছি তোমরা বাংলা দ্বিতীয় পত্রে কে একটু ভয় পাও বেশি। সবসময় বলে আসছো ম্যাডাম বাংলা দ্বিতীয় পত্র একটু কঠিন, বিশেষ করে ব্যাকরণের সাইডটা। এই জন্য আমি এই মাসটাতে প্রত্যেকটা ক্লাস আমি তোমাদেরকে বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আসছি। যেই ইয়াটা তোমাদের সমস্যা মনে হয়, তোমরা আবার আমার এইখানে শেয়ার করতে পারো, বলতে পারো, কমেন্টসে লিখতে পারো, বা এখানে লাইভে এসে বলতে পারো যে ম্যাডাম এই জায়গাটাতে সমস্যা বা এই অধ্যায়টা আমাদের একটু কঠিন মনে হচ্ছে, আমি তোমাদেরকে সেটাই পড়ানোর চেষ্টা করব। ঠিক আছে, কারণ আমার এই ক্লাসের আয়োজনটা সম্পূর্ণটা তোমাদেরকে নিয়ে। এখন আমি আমার মতো করে নিচ্ছি এবং আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করছি, আমার মতো করে আমি সিলেকশন করছি কোনটা ইম্পর্টেন্ট বেশি, কোনটা দরকারি বেশি। তারপরেও তোমাদের যেখানে বোঝার সমস্যা আছে, বুঝতে কষ্ট হচ্ছে বা তোমরা পারো না, বা ইতিপূর্বে বুঝেছো কিন্তু এখনো ঘাটতি থেকে গেছে, সেই জায়গাগুলো তোমাদেরকে অবশ্যই বলতে হবে। এই জন্য সবাইকে লাইভে ক্লাসে আসতে হবে। আর যারা আসছে না, তারাও কিন্তু যারা আসছো তাদেরকে জানিয়ে দিবে যে অবশ্যই লাইভ ক্লাস করতে হবে। এই তথ্য প্রযুক্তিতে কিন্তু আসলে এই লাইভ ক্লাসে আমি মনে করি যে তেমন কোনো কিন্তু সমস্যা না। তোমরা অনেকে মনে করো যে না, লাইভের ক্লাসে আসলে পড়া অতটুকু ওইভাবে মনে হয় ফলপ্রসূ হয় না, কিন্তু আসলে প্রতিনিয়ত কিন্তু আমরা ধাপে ধাপে আমাদেরকে নিজেদেরকে পরিবর্তন করতে হচ্ছে এবং যুগের সাথে কিন্তু তাল মিলিয়ে চলতে হচ্ছে। আমরা কখনো কি কেউ ভেবেছি পুরো বছরটাই জুড়ে চলে গেল, স্কুল বন্ধ, শ্রেণী কার্যক্রম বন্ধ, এভাবে কি কখনো হবে আমরা ভেবেছি? কখনোই না, কিন্তু হয়েছে। ঠিক আছে, তো তার বিকল্প হিসাবে আমি মনে করি এই লাইভের ক্লাসটা তোমাদের জন্য খুবই 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 দরকারি। কারণ আমাদের ক্লাস আমরা কিন্তু আমাদের মতো করে ক্লাস নিয়ে আমরা এটাকে আপলোড দিয়ে ফেলতে পারি, কিন্তু না, আমরা লাইভে রাখতেছি যাতে তোমরা সমস্যাগুলোকে সরাসরি বলতে পারো। ঠিক আছে, তোমরা প্রশ্ন করতে পারো, উত্তরগুলো তোমরা তাৎক্ষণিকভাবে জেনে নিতে পারো। এই কারণে কিন্তু লাইভ ক্লাসে চলছে। এখন তোমরা যদি সেখানে অংশগ্রহণ না করো, খুব কম সংখ্যকই আসছো, তো সেক্ষেত্রে কিন্তু ক্লাসটা কিন্তু ওইভাবে কি ফলপ্রসূ হবে না। যাই হোক, তোমাদের সবাইকে লাইভে ক্লাসে সুস্বাগত জানিয়ে আমি আজকে আমার ক্লাসটা শুরু করব। সবাই প্রথমে খাতা কলম নাও। ঠিক আছে, বাংলা ব্যাকরণের আজকের যে অধ্যায়টা আমরা শিখব, পড়তে যাচ্ছি, সেটা কিন্তু খুবই একটা দরকারি, আমাদের নৈবিত্তিকেও আসে। বিশেষ করে তোমরা এই চ্যাপ্টারটা সম্পর্কে খুব একটা কাজ করে। দেখো এটা কি, দেখতে পাচ্ছ সবাই? বোর্ড, খাতার কলম নিয়ে কিন্তু বসবে। ঠিক আছে, নত্ব ও সত্যবিধান। ঠিক আছে, নত্ব ও সত্যবিধান। তোমরা এই নৈবিত্তিকে যখন আসে তখন নত্যবিধান কি, এই অধিকার কি, এটার ব্যবহার সম্পর্কে তখন তোমাদের নানাবিধ প্রশ্ন থাকে। ঠিক আছে, এই জন্য আজকে আমি তোমাদেরকে পড়াচ্ছি কি নত্ব ও সত্যবিধান। তাহলে প্রথমে নত্যবিধান আসছে। প্রথমে নত্যবিধানের ব্যবহারটা সম্পর্কে আমরা জানবো, মানে মূর্ধন্য, মানে মূর্ধন্যের ব্যবহারটা সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্যের ব্যবহার
তেমন একটা নেই, ঠিক আছে। তাহলে বাংলা ভাষায় মনে রাখবে, বাংলা ভাষায়, বাংলা মানে দেশি, আমরা যেটাকে বলা হচ্ছে দেশি শব্দ, দেশি শব্দে কি হয়, দেশি শব্দে এই মূর্ধন্যয়ের ব্যবহার খুব কম, দেশি শব্দে মূর্ধন্যয়ের ব্যবহার কি খুব কম, নেই, বাংলা ভাষায় আসলে মূর্ধন্য ব্যবহার নেই। তাহলে বিশেষ করে সেজন্য বাংলা দেশি তদ্ভ ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্যের ব্যবহার নেই, বিদেশি শব্দের ক্ষেত্রেও মূর্ধন্যের ব্যবহার নেই। বিদেশি, বিদেশি শব্দেও তারপরে তদ্ভব, তদ্ভব, তদ্ভব শব্দেও মূর্ধন্যয়ের ব্যবহার নেই, ঠিক আছে, এই ব্যবহারের প্রয়োজন হয় না, ঠিক আছে। তাহলে কিসে নত্ব বিধানে তুমি দেখো বাংলা বা দেশি শব্দে, বিদেশি শব্দে, তদ্ভব শব্দে মূর্ধন্যয়ের ব্যবহারের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় না, ঠিক আছে। তাহলে তুমি এই জায়গাটাতে নোট করে রাখো, মূর্ধন্যয়ের ব্যবহার বাংলা শব্দে, বিদেশি শব্দে, তদ্ভব শব্দে মূর্ধন্যয়ের ব্যবহার প্রয়োজন হয় না, এই জায়গাটাকে তোমাকে নোট করে রাখতে হবে। তোমার নৈবিত্তিকে আসতে পারে যে বাংলা দেশি শব্দে কি মূর্ধন্যয়ের ব্যবহার আছে বা নেই, বা কোনটাতে নেই, এই জায়গাটা জানার জন্য তোমাকে এই জায়গাটা তুমি নোট করে রাখো, বাংলা দেশি শব্দ বা বিদেশি তদ্ভব শব্দে মূর্ধন্যয়ের ব্যবহার নেই, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আবার তুমি দেখো তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য বা দন্তান্বয়ের ব্যবহার আছে, তৎসম বা সংস্কৃত, তাই এই জায়গাটা তুমি ক্লিয়ার, আমি আলাদা করে লিখি, ঠিক আছে। তৎসম, তৎসম ও সংস্কৃত, তৎসম ও সংস্কৃত শব্দে মূর্ধন্য এবং দন্তান্বয়ের ব্যবহার আছে, এটাতে আছে, আমি আছে লিখে রাখলাম, ঠিক আছে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তৎসম বা সংস্কৃত শব্দের কিছু শব্দ সরাসরি বাংলা ভাষায় এসেছে, অবিকৃত অবস্থায় থেকে গেছে, মানে কোনো পরিবর্তন হয়নি, তো সেক্ষেত্রে সেখানে যে শব্দগুলো বিকৃত হয়নি সে শব্দগুলো কিন্তু মূর্ধন্যটা থেকে গেছে, ব্যবহারটা থেকে গেছে। এ কারণে অনেকগুলো শব্দ তৎসম সংস্কৃত শব্দ, যে শব্দটা অবিকৃত অবস্থায় সরাসরি বাংলা শব্দে এসেছে সেখানে কিন্তু মূর্ধন্যয়ের ব্যবহার আছে, কিন্তু নিজস্ব বাংলা বা দেশি শব্দে কিন্তু দন্তান্ন বা মূর্ধন্যয়ের ব্যবহারের প্রয়োজন হয় না, ঠিক আছে। তাহলে এই জায়গাগুলো তোমরা ক্লিয়ার হবে। তোমরা অনেক সময় বলবে যে কিছু দেশি শব্দে মূর্ধন্য দন্তান্বয়ের ব্যবহার আছে, সেটা কিন্তু আসলে তৎসম বা সংস্কৃত থেকে সরাসরি অবিকৃত অবস্থায় এসেছে বিদেশ, সেখানে মূর্ধন্য এবং দন্তান্বয়ের ব্যবহার আছে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে নত্ব বিধানটা কি, নত্ব বিধানটা হচ্ছে তাহলে সংস্কৃত বা তৎসম বা সংস্কৃত শব্দে দন্তান্ন এবং মূর্ধন্য ব্যবহারটাই হচ্ছে নত্ব বিধান, ঠিক আছে। এই জায়গাটা ক্লিয়ার কিনা তোমরা দেখো, আমি আবারও বলছি নত্ব বিধান হচ্ছে, নত্ব বিধানে মূর্ধন্যের প্রয়োজন, বাংলা দেশি শব্দে বা বিদেশি তদ্ভব শব্দে মূর্ধন্য বা দন্তান্বয়ের ব্যবহার প্রয়োজন হয় না, মূর্ধন্য বা দন্তান্বয়ের প্রয়োজন হয় না, এই তিনটা শব্দে প্রয়োজন হয় না, ঠিক আছে। আবার তৎসম ও সংস্কৃত শব্দে দন্তান্ন এবং মূর্ধন্যের ব্যবহার আছে, তৎসম এবং তদ্ভব শব্দে কি আছে, মূর্ধন্যয় বা দন্তান্বয়ের ব্যবহার আছে। দেখো দুইটা পার্ট। আরেকটা কথা হচ্ছে তৎসম ও সংস্কৃত শব্দ থেকে অনেকগুলো শব্দ কি অবিকৃত অবস্থায় সরাসরি কোথায় এসেছে, কোথায় এসেছে, বাংলা শব্দে এসেছে। যেগুলো অবিকৃত অবস্থায় সরাসরি বাংলা শব্দে এসেছে সেই শব্দগুলোকে সেখানে আবার মূর্ধন্য এবং দন্তান্বয়ের ব্যবহার কি আছে, ঠিক আছে।
তাহলে আমরা নত্যবিধান বলতে কি বুঝবো? তৎসম সংস্কৃত শব্দে যে শব্দগুলো মধ্যাহ্ন এবং দন্তান্বয়ের ব্যবহার আছে তাকে আমরা নত্যবিধান বলতে পারি। ঠিক আছে? তাহলে নত্যবিধান কাকে বলা হচ্ছে তোমরা তাহলে এখন বলতে পারবে। নত্যবিধান হচ্ছে তৎসম এবং তদ্ভব শব্দে মধ্যাহ্ন এবং দন্তান্বয়ের ব্যবহারটাকে আমরা নত্যবিধান বলছি। ঠিক আছে? তাহলে নত্যবিধানটা তোমরা সবাই ক্লিয়ার? এরপরে আসো ট বর্গীয় ধ্বনির আগে ট। ট বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সর্বসময় মূর্ধন্য যুক্ত হয়। ঠিক আছে? ট বর্গীয় ধ্বনির পূর্বে সবসময় কি তৎসম শব্দে মূর্ধন্যের ব্যবহার হয়ে থাকে। যেমন দেখো, যেমন ঘন্টা, লণ্ঠন, ঘন্টা, লণ্ঠন, কাণ্ড, কাণ্ড। তাহলে ট বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সবসময় কি বসে? মূর্ধন্য বসে। তো সেক্ষেত্রে ঘন্টা, লণ্ঠন, কাণ্ড কি সবাই বুঝতে পারছো? আমি আশা রাখি তোমরা সবাই খাতা কলম নিয়ে কিন্তু বসেছো। ব্যাকরণ কিন্তু অনেকটা গণিতের মতো, তোমরা যদি খাতা কলমে লিপিবদ্ধ না করো, এখন মনে হচ্ছে শুনতে গিয়ে সম্পূর্ণটা তোমার আত্মস্থ হচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু মেমোরি থেকে সরে যাওয়াটা স্বাভাবিক। ঠিক আছে? তখন সেক্ষেত্রে তোমার জন্য আবার সেটা জটিল একটা প্রক্রিয়া মনে হবে। এই কারণে আমি আশা রাখি তোমরা সবাই বোঝার চেষ্টা করো, পাশাপাশি নোট করে রাখো। ঠিক আছে? তাহলে ট বর্গীয় ধ্বনি পরে শব্দের পরে আগে তৎসম শব্দে সবসময় মূর্ধন্যয়ে ব্যবহার হয়। ঠিক আছে? আরেকটা আসো, রিকার, র, রিকার, র, এই শব্দগুলোর পরে কি হয়? মূর্ধন্য ব্যবহৃত হয়। রিকার, র, মূর্ধন্য স, যে প্যাটকাটা মূর্ধন্য স বলা হয়, এই শব্দগুলোর পরে মূর্ধন্যের ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে? যেমন ধরো তৃণ। ঠিক আছে? যেমন ধরো তৃণ, বর্ণ, ঋণ, তৃণ, বর্ণ, ঋণ, বর্ণনা, বর্ণনা, এই সবগুলোর ক্ষেত্রে কি হয়েছে? মূর্ধন্য বা দন্তান্বয়ের ব্যবহার হয়েছে। ঠিক আছে? সরি, দেখো তাহলে ট বর্গীয় ধ্বনির পূর্বে তৎসম শব্দে কি বসে? মূর্ধন্য বসে। আবার দেখো রিকার, র, প্যাটকাটা মূর্ধন্য স, এই শব্দগুলোর পরেও মূর্ধন্য বসে। তৃণ, বর্ণ, ঋণ, বর্ণনা, এগুলো হচ্ছে নত্যবিধানের ব্যবহার। তাহলে আমি শুরুতেই বলেছি নত্যবিধানটা তাহলে কি? নত্যবিধান বলতে আমরা কি বুঝবো? তৎসম ও তদ্ভব শব্দের দন্তান্ন এবং মধ্যাহ্নয়ের ব্যবহারটাকে বলা হচ্ছে কি? নত্যবিধান। ঠিক আছে? নত্যবিধান কিন্তু বাংলা দেশি শব্দ এবং তদ্ভব বিদেশি শব্দের ক্ষেত্রে কিন্তু দন্তান্ন এবং মধ্যাহ্ন ব্যবহারের প্রয়োজন হয় না। ঠিক আছে?
কিন্তু তৎসম এবং সংস্কৃত শব্দে দন্তান্ন এবং মধ্যাহ্নের ব্যবহার হয়ে থাকে। আবার অনেক সময় তৎসম বা সংস্কৃত শব্দ অবিকৃত অবস্থায় বাংলায় চলে এসেছে, সেগুলো আবার দন্তান্ন মধ্যাহ্ন ব্যবহার থেকে গেছে। অবিকৃত মানে যেটা পরিবর্তন হয়নি, সরাসরি শব্দটা বাংলায় ব্যবহৃত হচ্ছে, সেই শব্দগুলোতেও তাহলে কি মধ্যন্তান্ন এবং মধ্যাহ্নের ব্যবহার আছে। তাহলে নক্তবিধান বলতে আমরা বুঝি তাহলে তৎসম ও সংস্কৃত শব্দে মধ্যাহ্ন এবং দন্তান্নের ব্যবহারটাকে নক্তবিধান বলছে। আমি মনে করি এই পর্যায়ে নক্তবিধান সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। ঠিক আছে, আমরা এরপরে চলে আসব সত্য বিধান। ঠিক আছে, সবাই ক্লিয়ার নক্তবিধান সম্পর্কে? আশা রাখি তোমরা সবাই এই বিষয়ে ক্লিয়ার এবং সেটাকে নোট করে রাখছো। ঠিক আছে, আমি কিন্তু পরে যখন ক্লাস হবে বা বাড়ির কাজের দেখবো তখন কিন্তু তোমাদের আমি ক্লাস অনুযায়ী তারিখ অনুযায়ী তোমরা সেগুলো লিখছো কিনা আমি দেখবো। ঠিক আছে, সত্য বিধান। এবার চলে আসো সত্য বিধান। আমরা প্রথমে কি পড়েছি? বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্যের ধ্বনির ব্যবহার নেই। কোথায় নেই? বাংলা ভাষায় বাংলা ভাষায় বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্যের ব্যবহারের প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্যের ব্যবহারের প্রয়োজন নেই। এই জায়গাটাতে তোমরা সবাই ক্লিয়ার থাকবে। তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য দন্তান্ন লেখার প্রয়োজন হয় না। তাহলে তদ্ভব ও বিদেশি শব্দের ক্ষেত্রেও কি হয়? মূর্ধন্যের ব্যবহারের প্রয়োজন হয় না। তদ্ভব। আবার দেখো তদ্ভব ও বিদেশি শব্দের ক্ষেত্রেও ব্যবহারের শব্দে মধ্যাহ্নের ব্যবহারের প্রয়োজন হয় না। ব্যবহারের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় না। ঠিক আছে, তাহলে তৎসম শব্দের বানানে মূর্ধন্যের ব্যবহারের নিয়মকে সত্যবিধান বলা হয়। তাহলে তৎসম, তাহলে আমি ওই নত্যবিধানের ক্ষেত্রে যা বলেছি, তাহলে তৎসম শব্দ যেটা অবিকৃত অবস্থায়, তৎসম শব্দ যা তৎসম শব্দ তৎসম শব্দে যা অবিকৃত 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 অবস্থায় অবিকৃত অবস্থায় তৎসম শব্দের যা অবিকৃত অবস্থায় বাংলায় এসেছে বাংলায় এসেছে
বাংলায় এসেছে সেখানে কি হয় মধ্যাহ্ন বা দন্তানের ব্যবহারে দেখা যায় সেখানে এসেছে সেখানে মধ্যাহ্ন বা দন্তান্ন এর ব্যবহার দেখা যায় ঠিক আছে দেখা যায় তাহলে তৎসম শব্দে যা অবিকৃত অবস্থায় বাংলায় এসেছে সেখানে মধ্যাহ্ন বা দন্তানের ব্যবহার দেখা যায় ঠিক আছে তাহলে মধ্যাহ্ন এবং দন্তানের ব্যবহার দেখা যায় তাহলে তৎসম শব্দের বানানে তৎসম শব্দে তাহলে তৎসম শব্দে মধ্যাহ্নের বা দন্তানের ব্যবহারই হচ্ছে সত্যবিধান ঠিক আছে তাহলে সত্যবিধান কাকে বলে সেটা বুঝতে পারছো এবার আসো সত্যবিধানের স্বরের ব্যবহার স্বরের ব্যবহার ঠিক আছে স্বরীয় স্বরিয়া ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও রয়ের পরে প্রত্যয়ের দন্তাস মূর্ধন্য স হয় কিসে কিসে দেখো আমি তোমাদের স্বরীয় স্বরিয়া ভিন্ন স্বরীয় আমি তোমাদেরকে বুঝাই দিব আগে লিখে নাও স্বরীয় স্বরিয়া স্বরীয় স্বরিয়া ভিন্ন ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও রয়ের পরে অন্য স্বরধ্বনি এবং এবং ক রয়ের পরে র এর পরে রয়ের পরে প্রত্যয়ের দন্তাস মূর্ধন্য স হয় ঠিক আছে যেমন দেখো যেমন ভবিষ্যৎ যেমন ভবিষ্যতে দেখো ভ যোগ অ যোগ ভ যোগ ই ঠিক আছে এখানে বয়ের পরে এখানে 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 বয়ের পরে রস্যই এর ব্যবহার ঠিক আছে ব্যবহার তারপরে দেখো মুমূর্ষ বানানটা খেয়াল করো মুমূর্ষ রি বা রিকারের পরে
রি বা রিকারের পরে রি বা কি হয় রিকারের পরে রিকারের পরে তোমরা লিখে নাও আমি বলছি রিকারের পরে কি হয় পর সব সময় কি হয় মধ্যে স হয় রি বা রিকারের পরে মধ্যে স হয় ঠিক আছে রি বা রিকারের পরে যেমন ঋষি ঈশ্বর ঋষি কৃষক দৃষ্টি দৃষ্টি ঠিক আছে তাহলে ই বা রিকারের পরে অধীনা স হয় যেমন ঋষি কৃষক দৃষ্টি স্বরীয় আ ভিন্ন অন্য স্বরধ্বনি এর ক বা রয়ের পরে প্রত্যয়ের দন্তাস্ব সবসময় অধীনা স হবে ঠিক আছে স্বরীয় স্বরিয়া ভিন্ন অন্য স্বরধ্বনি র এ বা রয়ের পরে প্রত্যয়ের দন্তাস্ব সবসময় কি হবে অধীনা স হবে এটা সবসময় মনে রাখতে হবে যেমন দেখো ভবিষ্যতে ভ যোগ অ ভ বি বি এই যে নস্যই এই দূরত্বটাতে দেখো ভবিষ্যৎ এখানে দেখো মদিনা স হয়েছে এখানে দন্তাস্ব হয় নাই তাইলে স্বরীয় স্বরিয়া বিভিন্ন অন্য স্বরধ্বনি এ রয়ের পরে প্রত্যয়ের দন্তাস্ব সবসময় মদিনা স হবে ঠিক আছে আর একটা দেখো রি বা রিকারের পরে মদিনা স হয় যেমন ঋষি কৃষক কৃষক দৃষ্টি ইত্যাদি ঠিক আছে এবার তোমাদের আমি বলছি নত্যবিধান এবং সত্যবিধান কাকে বলে আমি এটা বুঝালাম এবং কিছু উদাহরণ দিয়ে নত্যবিধান এবং সত্যবিধানটাকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি নত্যবিধান এবং সত্যবিধান কাকে বলে সেটাও তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে এক্ষেত্রে বাড়ি ক্লাস থাকবে নত্যবিধান ও সত্যবিধান থেকে বৃষ্টি বহু নির্বাচনী প্রশ্ন ঠিক আছে বৃষ্টি বহু নির্বাচনী প্রশ্ন ঠিক আছে নত্যবিধান এবং সত্যবিধান সম্পর্কে আমি যতটুকু সম্ভব আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং তোমরা খাতায় লিখে রাখবে এরপরেও যদি তোমাদের নৈবিত্তিক লেখার সময় যদি কোনো সমস্যার সম্মুখীন হও তোমরা অবশ্যই কি করবে নোট করে রাখো যে যে সমস্যা লাইভে এসে সেই সমস্যাটা তুলে ধরবে আমি তোমাদেরকে সমাধান করার চেষ্টা করব আর পরবর্তী ক্লাসেও যদি তোমরা অন্য কোনো অধ্যায় থেকে যদি তোমাদের কারো কোনো জানার আরো আগ্রহ থাকে বা ঘাটতি থাকে আমি তোমাদেরকে বারবার বলছি তোমরা সেটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবে বাংলা দ্বিতীয় পত্রে ভয়ভীতিটা যদি আমরা দশম শ্রেণীর শুরুতেই যদি কাটিয়ে উঠতে পারি তাহলে অন্তত শেষের দিকে গিয়ে পরীক্ষার আগে গিয়ে সেই ভয়ভীতিটা আর তোমাদের কাজ করবে না
আর প্রতিদিন চেষ্টা করবে অন্তত 15টা 20টা করে বাংলা দ্বিতীয় পত্রে বহু নির্বাচনী নিজে কারেকশন করতে। বিভিন্ন বোর্ডের বিগত সালে যে বোর্ডেরগুলোর প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো থেকে তুমি প্রতিদিন একটা একটা করে বোর্ড বা একটা একটা করে স্কুল তুমি পরীক্ষা দিবে, নিজেকে মূল্যায়ন করবে, ঠিক আছে? সেখানে আবার উত্তরগুলো দিয়ে কাটার চেষ্টা করা, হয়তো প্রথম দিন তোমার 30টাই কাটা, 29টাই কাটা গেল, ধরলাম একটাই হলো, এই 29টা তুমি একটু পড়ে নিবে, পড়ে তাহলে তোমাকে নিজেকে দেখা যাবে সে 29টা তোমার শেখা হয়ে গেল। ঠিক সেভাবে প্রতিনিয়ত আস্তে আস্তে ভুলের পরিমাণটা কমে আসবে, কিন্তু রুটিন মাফিক প্রতিদিন এই পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? সবাইকে পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আমি আজকে আমার লাইভ ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ, ভালো থেকো সবাই, খুব সুন্দর থেকো, ঠিক আছে? খোদা হাফেজ সবাইকে।